আসসালামু আলাইকুম। আমি উইদাউট ব্রোকারে কিভাবে ইন্ডিয়ান ভিসা পেলাম এই মুহূর্তে, অর্থাৎ দালাল ছাড়া আমি কিভাবে ইন্ডিয়ান ভিসা পেলাম, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে অল প্রসেস স্টেপ বাই স্টেপ বলে দেব ইনশাল্লাহ। আমি লাস্ট 4 মাস ধরে কুত্তার মতো দৌড়াদৌড়ি করতে করতে ফাইনালি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আজকে আমি আপনাদেরকে যে প্রসেসগুলো খুব সহজে বলে দেব, আসলে এতটা সহজে আপনারা ভিসা পাবেন না। আপনাদেরকে অবশ্যই ঘর থেকে বের হইতে হবে এবং দৌড়াদৌড়ি করতে হবে, তাহলে ভিসা পাবেন। শুধু ইনফরমেশনগুলো ঘরে বসে শুনবেন আর বসে থাকবেন, তাহলে কিন্তু এভাবে ভিসা কখনো পাবেন না। বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার পর আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে ঘর থেকে বের হয়ে, তারপর ইনশাল্লাহ দেখবেন ভিসা পেয়ে গেছেন। আমি আমার ক্রোম ব্রাউজারে ক্যানভাতে স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। আমি লাস্ট 4 মাস অনেক কষ্ট করছি, রিস্ক নিছি, ফাইনালি উইদাউট ব্রোকারে ভিসা পাইছি। এখন কি কি স্টেপ ফলো করছি আমি ভিসা পাওয়ার জন্য, আপনারা সেই স্টেপ বাই স্টেপ কাজ করবেন ইনশাল্লাহ। প্রথমে ঢাকার যে বাড়িধারা ইন্ডিয়ান হাই কমিশনারের অফিস আছে, সেই অফিসের ভিতর তো আপনি ঢুকতে পারবেন না। সেই অফিসের যে সিকিউরিটি গার্ড থাকে বাইরে, সেই সিকিউরিটি গার্ডদেরকে আপনার অল ডকুমেন্টস উইদাউট পাসপোর্ট সাবমিট করে আসবেন। অর্থাৎ পাসপোর্ট দেওয়া লাগবে না, সেখানে শুধু আপনার ডকুমেন্টসগুলো সিরিয়াল বাই সিরিয়াল করে আপনার ওনাদেরকে দিয়ে আসবেন। এই একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনার সেম ডকুমেন্টসগুলোই পিডিএফ করে হাই কমিশনারদের যে ইমেল আছে সেই ইমেলে আপনি ইমেল করে রাখবেন। এই দুইটা প্রসেসের মধ্যেই আপনার ডকুমেন্টসগুলো ওনারা চেক করবে। 100% যদি ঠিক মনে হয় তাহলে আপনাকে হাই কমিশন থেকে কল করবে। এখন এই কলটা কবে করবে? আপনি যেদিন সাবমিট করবেন হাই কমিশনের যে সিকিউরিটি গার্ডগুলো আছে তাদের কাছে অথবা ইমেলে, তো এটা আপনাকে পরের দিনও কল করতে পারে, অথবা 1 মাস পরেও কল করতে পারে, আবার 2 মাস পরেও কল করতে পারে। আমি যেদিন ফাইল জমা দিতে যাই 17 ফেব্রুয়ারিতে যমুনা ফিউচার পার্কের আইভিকে, তো সেখানে দুইটা পরিবারের সাথে আমার কথা হয়। প্রথম পরিবার ছিল হিন্দু, দুটা দম্পতি, তাদের বয়স আনুমানিক 35 থেকে 40-এর মধ্যে হবে। তো তারা মেডিকেল ভিসার জন্য, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কবে ফাইল জমা দিচ্ছেন। ওনারা বললো যে জানুয়ারি মাসের 5 তারিখে ঢাকা বাড়িধারার যে হাই কমিশনারের অফিস আছে সেই অফিসের সিকিউরিটি গার্ডদের কাছে ওনারা ফাইল জমা দিয়ে আসছিল, আর কল পাইছে 17 ফেব্রুয়ারিতে। তাহলে দেখেন, ওনারা ফাইল জমা দিচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখে আর কল পাইছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। ওনারা তো এক্সপেক্ট করতে পারছিল না যে কল করবে। তারপর আরেকটা পরিবারকে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা ছিল মুসলিম পরিবার, ওনাদেরও মেডিকেল ভিসা, ওনাদের অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে 3 জন, মেবি 3 জন কি 2 জন, একজ্যাক্ট মনে নেই। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ফাইল জমা দিয়েছেন কবে? উনি বললো যে এই তো 7 দিন আগে আমি ফাইল জমা দিয়ে আসছিলাম বাড়িধারার ইয়েতে হাই কমিশনারের সিকিউরিটি গার্ডদের কাছে। তারপর ওনাকেও কল দিয়েছে 17 ফেব্রুয়ারিতে, তারপর 18 ফেব্রুয়ারিতে তো আমরা ফাইল জমা দিতে গেছি। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি যেদিনই ইমেল করেন, যেদিনই হার্ড কপিগুলো যায় হাই কমিশনারের যে সিকিউরিটি গার্ডগুলো আছে অফিসের সামনে, তাদেরকে যায় ফাইল জমা দিয়ে আসেন। এটা আপনি শিওর দিয়ে বলতে পারবেন না যে আপনি কবে কল পাবেন, আপনি কল নাও পাইতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই কলটা আপনি 2-3 দিনের মধ্যেও পাইতে পারেন। তারপর যাই হোক, আপনি ফাইল জমা দিতে গেলেন, স্টেপ 3 ধরেন, সেখানে আপনাকে 840 টাকা ওনাদেরকে পে করতে হবে আইভেকে। যে আপনার ফাইলগুলো সব ঠিক থাকলে ওনারা আপনার ফাইলগুলো রেখে দেবে। তারপর আপনি যদি ফার্স্ট টাইম হন, আপনার ফিঙ্গার আর ছবি তুললে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে, সেটা নিয়ে চলে আসবেন। তারপর আপনার অপেক্ষা করতে হবে পাসপোর্ট কালেক্টের যে SMS সেটার জন্য। এখন আপনি চাইলে আপনার পাসপোর্টটা ট্র্যাকিং করতে পারবেন। তো পাসপোর্ট ট্র্যাকিং করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনার, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, অথবা হয়তো আপনারা অনেকে জানেন যে কিভাবে ট্র্যাকিং করতে হয়। তারপর আমি নতুনদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এই যে এই লিঙ্কটা আমি কপি করে আমার কমেন্টস সেকশনে দিয়ে দেবো। ভিডিওটা এডিটিং করার সময় লক্ষ্য করে দেখলাম যে এই অংশটুকুর কিছু কথা আসছিল না, পরে আমি আবার নতুন করে এই অংশটুকু ভিডিও করি। তো যাই হোক, এখানে আপনাদের ওই ফাইলটি লিখবেন, লেখার পর এখানে যে ক্যাপচার পাবেন সেই ক্যাপচারটি লিখবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি।
আপনি যেদিন পাসপোর্ট দিতে যাবেন সেদিন এখানে প্রথমটা ডান লেখা থাকবে, এবং এটা যখন হাই কমিশনে চলে যাবে তখন এখানে ডান লেখা থাকবে। অর্থাৎ আপনি পাসপোর্টটা আইভেকে জমা দিয়েই যখন বাসাতে আসবেন, এসে যখন এইভাবে ট্র্যাক করবেন দেখবেন যে এই দুইটা স্টেপ কমপ্লিট, ডান। তারপরে অপেক্ষার পালা যে এইটা কখন ডান আসবে। অর্থাৎ আপনার এই দুইটা স্টেপ আপনার হাইফেন থাকবে, অর্থাৎ ডট ডটের মতো করে চিহ্ন থাকবে। তো আপনি যদি 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত অপেক্ষা করার পর, বা হইতে পারে সেটা 15 দিন পর্যন্ত হইতে পারে, তো যদি এখানে ডান লেখা না পান, যদি এসএমএসও না পান, তার মানে বুঝবেন যে না, আপনার পাসপোর্টটা এখনো রেডি হয় নাই। তো এভাবে ট্র্যাকিং করতে করতে যদি এই স্টেপে আপনি ডান পেয়ে যান, অর্থাৎ আপনি এখনো এসএমএস পান নাই, কল যদিও পাবেন না, এসএমএস পান নাই পাসপোর্ট কালেক্ট করার জন্য, তো এসএমএস না পেয়েও যদি এখানে ডান পান, তার মানে বুঝে যাবেন যে আপনার পাসপোর্টটা হাই কমিশন থেকে আইভেকে চলে আসছে। তখন আপনার ডেলিভারি স্লিপ নিয়ে চলে যাবেন আইভেকে। আইভেকের 2 নাম্বার কাউন্টার, যেটা যমুনা ফিউচার পার্কে, ওই 2 নাম্বার কাউন্টারে গিয়ে আপনার ডেলিভারি স্লিপ দিলে ওনারা পাসপোর্টটা দিয়ে দিবে। তারপর যখন আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন, দেন এটা হচ্ছে ডান হয়ে যাবে আপনি যেদিন পাসপোর্ট কালেক্ট করবেন সেই ডেট অনুযায়ী। তো আমার পাসপোর্টটা আমি কালেক্ট করি হচ্ছে 27শে ফেব্রুয়ারিতে। এখানে আপনাদের আরেকটা বিষয় আমি বলি, কথার মাঝে স্কিপ হয়ে গেছিল। আমি কিন্তু ফাইল জমা দিয়েছিলাম 13 ফেব্রুয়ারিতে, আর আমি কল পাইছিলাম হচ্ছে 17 ফেব্রুয়ারিতে, আর ফাইল জমা দিয়েছি 18 ফেব্রুয়ারিতে। তাহলে এখন আপনারা একটু বুঝে নেন বা ক্যালকুলেট করে নেন আমি কয় দিনের মধ্যে কল পাইছি। 13 ফেব্রুয়ারিতে ফাইল জমা, 17 ফেব্রুয়ারিতে কল, আর 18 ফেব্রুয়ারিতে ফাইল সাবমিট করছে, আর পাসপোর্টটা হাতে পাইছি 27 ফেব্রুয়ারিতে। আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজে নিজে চেষ্টা করেন, কোনো ব্রোকার বা দালাল ধরিয়েন না, শুধু টাকাগুলোই নষ্ট হবে। এখানে যে সবাই ভিসা পাবেন এমনটাও না, আপনাদের ডকুমেন্টস যদি 100% লিগাল থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভিসা পাবেন। আর এখানে কেউ 2 নাম্বার পথ অবলম্বন করেন না, তাহলে ধরা খাবেন। আর যারা স্লট পেয়ে ফাইল জমা দিতে যাবেন তারা অবশ্যই একটা বিষয় সতর্ক থাকবেন, সেখানে কিন্তু আপনার ফোন চেক করে দেখবে যে আপনি আসলে ওটিপি নিজে নিজে নেওয়ার চেষ্টা করছেন কিনা, তারপর ডেট টাইম আপনি নিজেই পাইছেন কিনা, আর আপনার যে সিমে ওটিপিটা আসছে সেই সিমটা ওনারা চেক করবে। ইভেন সেই সিমটা যে আপনারই, অর্থাৎ আপনার এনআইডি দিয়েই রেজিস্টার করা, সেটাও কিন্তু ওনারা চেক করবে। আমার সামনে যেটা ঘটছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে বলতেছি, এটা কিন্তু ওনারা চেক করতে পারে, বা ওনারা জানে যে কিভাবে কি ডায়াল করলে ওনারা বুঝতে পারবে যে এই সিমটা কার নামে রেজিস্টার। যদি এটা আপনার নামে রেজিস্টার না হয়ে থাকে, যদি আপনার বাবা মা বা ভাইয়ের নামে রেজিস্টার হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রুফ করবেন, যদি ওনারা কোনো প্রুফ চায়, অর্থাৎ এনআইডি কার্ডে যদি কোনো ডকুমেন্টস চাই। তো এই বিষয়টা সতর্ক থাকবেন। এই ছিল আপনাদের মেডিকেল ভিসার যে প্রসেসটা। আর আমার ভিসাটা ছিল এন্ট্রি ক্যাটাগরি, আমি সিঙ্গেল এন্ট্রি পাইছিলাম। আর আমার ভিডিওটা আরও সামনের যে অংশটুকু বাকি আছে, এই অংশটুকু শুধু জার্মান ল্যাঙ্গুয়েজ যারা শিখতেছেন বা এক্সাম দিতে চান কলকাতাতে, তাদের উদ্দেশ্যে। যারা জাস্ট মেডিকেল পারপাস বা অন্য সেক্টরের জন্য ভিডিওটা এতক্ষণ দেখছিলেন, তারা চাইলে স্কিপ করে যেতে পারেন, অর্থাৎ ভিডিওটা নাও দেখতে পারেন। তো 2024 সালের অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ইন্ডিয়ার ভিসার বিন্দুমাত্র আমার নলেজ বা ধারণা ছিল না। আমি 2024-এর অক্টোবরের 15 তারিখে কলকাতা গৈথে 2টা মডিউলে পেমেন্ট করি। আমার এক্সাম ছিল 27শে নভেম্বরে। তো 15 তারিখে যখন পেমেন্ট করি, আমি 15 তারিখ থেকেই ইন্ডিয়ান যে ওয়েব ফাইল আছে, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন, সেই ফাইল নাম্বার দিয়ে আমি ট্রাই করতে থাকি স্লটের জন্য নিজে নিজেই। তো প্রতিদিন ট্রাই করতে থাকি, ট্রাই করতে করতে যখন দেখলাম যে না, আমার দ্বারা সম্ভব হচ্ছেই না, কিছুতেই হচ্ছে না, তো প্রতিদিন আমি ধরেন কান্না করার মতো অবস্থা। যখন ওটিপি পাই তো ডেট টাইম আসে না, আর ডেট আসলেও টাইম আসে না, কি একটা অবস্থা। তারপর হচ্ছে আপনার সিদ্ধান্ত নিলাম যে না, আমি আর হয়তো বা ইয়েতে যাইতে পারবো না, আর কলকাতাতে আর যাওয়া হচ্ছে না। তখন আমি নভেম্বরের 9 তারিখে কলকাতা গৈথে পেমেন্ট রিফান্ডের জন্য ইমেল করি যে আমি ভিসা পাচ্ছি না, স্লট পাচ্ছি না, আমার পেমেন্টটা ব্যাক দেন। তারপর ওনারা যাই হোক, এক্সাম 27শে নভেম্বর, ওনারা এক্সামের 10 দিন পর আমাকে টাকাটা ব্যাক করে দেয়। টাকাটা আমি ব্যাক পাই, শুধু ট্রানজ্যাকশন ফি 800 টাকার মতো ওনারা কেটে নিয়েছিল 2টা মডিউলে, আর যদি আপনার একটা মডিউল হয় তাহলে 400 টাকার মতো কাটবে। তো যাই হোক, এটা একটা গেল স্টেপ আমার। এবার সেকেন্ড স্টেপে যে চ্যালেঞ্জিংটা ছিল সেটা হচ্ছে আবার
তো সেকেন্ড স্টেপ যেটা ছিল, তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এবার আগে পেমেন্ট করব না, আগে স্লটের জন্য নিজে নিজে ট্রাই করি। যদি স্লট পেয়ে যাই তখন আমি কলকাতা গোয়েথে ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে যে মডিউল ফাঁকা পাবো এক্সাম যেদিনই হোক ফার্স্টে যেটা থাকবে সেটাতে আমি বুকিং করব। কারণ আমি স্লট পাইছি, সাথে সাথে আমি কলকাতা গোয়েথে একটাতে মডিউলে বুকিং করে দিয়ে দিলাম। কারণ আমার এই যে স্লটটা পাইলাম ইন্ডিয়ান ভিসার জন্য, এখন আমাকে তো এখানে একটা পারপাসের ডকুমেন্টস দিতে হবে যে আমি এই উদ্দেশ্যে যাইতে চাচ্ছি। তো এটা প্ল্যান করলাম আমি। তারপরে নভেম্বর মাসে আমি চেষ্টা করতে থাকলাম প্রতিদিনই যে স্লট পাই কিনা দেখি। নভেম্বর মাসে ব্যর্থ হলাম। ডিসেম্বরেও 1 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত কোনো ট্রাই আর করি নাই আমি। হতাশ হওয়ার পর কোনো ট্রাই করি নাই। তার পরবর্তীতে আপনার হচ্ছে 30শে ডিসেম্বর হঠাৎ করে আমি স্লট পেয়ে যাই। এটা ছিল রাজশাহী আইভিকের। তো রাজশাহী আইভিকের স্লট আমরা দুজন একসাথে পাইছিলাম। স্লট যখন পাইছি সন্ধ্যার দিকে, তখন সিদ্ধান্ত নিলাম এখন তো আমাদের পারপাসের ডকুমেন্টসটার দরকার। তো কলকাতা গোয়েথে ঢুকলাম, ঢুকে দেখলাম যে 28শে জানুয়ারিতে এক্সাম আছে, সেটার মডিউলগুলো এখনো ফাঁকা। যেহেতু 30শে ডিসেম্বরে স্লট পাইছি, অর্থাৎ 31শে ডিসেম্বরে যে আমাকে ফাইল জমা দিয়ে আসতে হবে রাজশাহী আইভিকে। তো রাত 10টার দিকে রাত 10টার দিকে কলকাতা গোয়েথে একটা মডিউলে পেমেন্ট করে দিয়ে দিলাম। পেমেন্ট করার পর যে দুইটা ডকুমেন্টস পাইছি, একটা হচ্ছে বুকুংস বেস্টেটিবুম আর একটা হচ্ছে কোয়েটুংস, অর্থাৎ কনফার্মেশন লেটার আর মানি রিসিট। তো এই দুইটা ডকুমেন্টস আর বাকি যে ডকুমেন্টস গুলো লাগে, যে আইভিকের ফাইল, তারপর পল্লী বিদ্যুতের যে বিল, তারপর হচ্ছে আপনার এনআইডি, পাসপোর্টের কপি, ডলার ইনভেস্টমেন্ট, আরো ব্লা 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 যে বিষয়গুলো লাগে। তো এগুলো নিয়ে আপনার জমা দিলাম 31শে ডিসেম্বর রাজশাহী আইভিকে, আমি আর বগুড়ার এক ভাই। তো 1 জানুয়ারিতে রাত্রে পাসপোর্ট কালেকশনের জন্য SMS আসে। আমি 2 জানুয়ারিতে রাজশাহী আইভিকে যাই, পাসপোর্টটা কালেক্ট করি এবং পাসপোর্টটা হাতে নিয়ে দেখি ফাঁকা, কোনো ভিসা দেয় নাই। তারপর তো আবার হতাশ হয়ে গেলাম যে এবারও আবার তাহলে কলকাতা গোয়েথ থেকে আমার পেমেন্টটা রিফান্ড নিতে হবে। তো গোয়েথের যে দুইটা ডকুমেন্টস ছিল সেই দুইটা ডকুমেন্টস নিয়ে আবার আইভিকে যাই, যে একজনকে বলি স্যার এটা কেন মানে দিল না, কারণটা কি? তো উনি আমাকে জাস্ট বললো যে আপনি ইনভাইটেশন লেটার ছাড়া দিবে না, আপনি ইনভাইটেশন লেটার ছাড়া ট্রাই করিয়েন না। তো আপনি যদি ইনভাইটেশন লেটার ম্যানেজ করতে পারেন, যেখানে এক্সাম দিবেন ওনাদের সাথে কথা বলেন, তাহলে ভিসাটা পাইতেও পারেন। আর ইনভাইটেশন লেটার ছাড়া আপনি আর চেষ্টা করেন না, শুধু আপনার টাকাগুলো লস যাবে। তারপর যাই হোক আমি রাজশাহী থেকে চলে আসলাম বাসায়। চলে এসে আমি বিকাল 3টার দিকেই কলকাতা গোয়েথে ফোন দিলাম, সরাসরি ফোন দিলাম। এখানে আমি একটা অ্যাপস ইউজ করি ফোন দেওয়ার জন্য, এখানে আমার কোনো টাকা কাটে না। তো ম্যামের সাথে দীর্ঘ 11 মিনিটের মতো কথা হলো। ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, বিষয়টা বুঝাইলাম যে ম্যাম আমার ফাইল তো জমা দিছিলাম, শুধু ইনভাইটেশন লেটার না থাকার কারণে ভিসাটা দিল না। তো ম্যাম ইনভাইটেশন লেটারটা এখন দেওয়া সম্ভব কিনা, বা আপনারা কোন প্রসিডিউরে ইনভাইটেশন লেটার দেন যদি একটু বলতেন। তখন ম্যাম আমাকে যে বিষয়টা ক্লিয়ার করে বলে যে তাদের যে এক্সামটা হবে সেই এক্সামের যে রেজিস্ট্রেশনটা বা রেজিস্ট্রেশনের যে পিরিয়ডটা, সেটা যতদিন না এক্সপায়ার হয়ে যাচ্ছে ততদিন ওনারা কাউকে ইনভাইটেশন লেটার পাঠাইতে পারবে না বা পাঠায়ও না। আর ইনভাইটেশন লেটার সব স্টুডেন্টকেই পাঠায় ওনারা, সেটা এক্সাম হওয়ার মাত্র 7 দিন আগে। তো আমি যদি আপনাদেরকে বিষয়টা আরো ইজি করে বলি, ধরেন আমার এক্সাম ছিল জানুয়ারি মাসের 28 তারিখ, আর ওনারা আমাকে ইনভাইটেশন লেটার দেওয়ার কথা সেটা হচ্ছে জানুয়ারি মাসের 20-21 তারিখের দিকে। আর ওনাদের ওই যে 28 তারিখে যে এক্সামটা, সেটার রেজিস্ট্রেশন এক্সপায়ার হবে জানুয়ারি মাসের 13 তারিখে। তো জানুয়ারি মাসের 13 তারিখের মধ্যে আমি যতই ওনাদেরকে রিকোয়েস্ট করি, হাতে পায়ে ধরলে ওনারা আমাকে ইনভাইটেশন লেটার পাঠাবে না, এটা সম্ভব না। ম্যাম আমাকে এভাবে বলল। তারপরে যাই হোক, যখন এক্সপায়ার হয়ে যাবে বুকিং পিরিয়ডটা, তারপরে হয়তো বা আপনি ওনাদেরকে ইমেল করে বা কল দিয়ে রিকোয়েস্ট করে যদি ইনভাইটেশন লেটারটা ম্যানেজ করতে পারেন, তারপর আপনি ট্রাই করবেন ভিসার জন্য। এটা হচ্ছে আমার মতামত। আর এখানে যদি আরেকটা বিষয় বলে রাখি, যদি হাই কমিশন থেকে আপনি ইনভাইটেশন লেটার, যে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি, ধরেন আপনি ইনভাইটেশন লেটার বাদ দিয়েই হাই কমিশনে যদি ইমেল বা ফাইলগুলো যদি সাবমিট করে আসেন সিকিউরিটি গার্ডদের কাছে, যদি ওনাদের কাছ থেকে কল পান, তখন হয়তো বা ইনভাইটেশন লেটার লাগবে না আপনাদের। আর আমার ক্ষেত্রে যদি বলি যে আমি ইনভাইটেশন লেটার দিছিলাম কিনা ফাইলে, অ্যাকচুয়ালি আমি ইনভাইটেশন লেটার বাদেই হাই কমিশনের ফাইলগুলো সাবমিট করছিলাম। তো
আমি যেদিন ফাইলগুলো জমা দিতে যাব 18ই ফেব্রুয়ারিতে, ঠিক 17ই ফেব্রুয়ারিতে আমি ইনভাইটেশন লেটারটা কলকাতা গেট থেকে পেয়ে গেছিলাম। তো যখন 17ই ফেব্রুয়ারিতে কলকাতা গেট থেকে ইনভাইটেশন লেটার পাইছি, তখন আমি আমার ইনভাইটেশন লেটারটা অ্যাটাচ করেই ফাইলগুলো জমা দিয়েছিলাম। তো এইটা গেল আমার হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ গেছে হচ্ছে অক্টোবর নভেম্বরে, ফেইল্ড। সেকেন্ড স্টেপ গেল ডিসেম্বর জানুয়ারি, ফেইল্ড। এবার হবে আমার থার্ড স্টেপ ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসে থার্ড স্টেপে আমি আমার ভিসাটা পাইছি উইদাউট ব্রোকার, অর্থাৎ দালাল ছাড়া। তো এই থার্ড স্টেপটাই আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এবং অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, ঢাকা টু নাটোর, আমার বাসার থেকে ঢাকা, এবং ঢাকা টু ফাইনালি কলকাতা। এখন আমি স্টিল কলকাতাতে বসে আছি, বসে থেকে এই ভিডিওটা করতেছি। তো থার্ড স্টেপের গল্পটা আরেকটু বড় হইতে পারে, চাইলে আপনারা স্কিপ করে ভিডিও থেকে বের হয়েও যাইতে পারেন। থার্ড স্টেপের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখে আমার ঢাকা গেটের এক্সপ্রেশন পরীক্ষা। শুধু এক্সপ্রেশনটাই আমি সিট বুকিং করতে পারছিলাম, যেটা জানুয়ারি 17 তারিখে রেজিস্ট্রেশনটা ওপেন হয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল আপনারা তো জানেন যে 3-4 মিনিটের মধ্যে সিটগুলো বুকিং হয়ে যায়। পরবর্তীতে যদিও 3-4 দিন পর আবার অল্প কিছু সিট ছাড়ে, যেটা হাতে গোনা হয়তো বা 4-5টা, তারপরে ফুল মডিউলগুলো না, 2-1টা মডিউলে। তো যাই হোক, আমার এক্সাম 9 ফেব্রুয়ারিতে ছিল শুধু এক্সপ্রেশন। তো এই যে 8 ফেব্রুয়ারি আমি আমার বাসা থেকে বের হলাম ঢাকার উদ্দেশ্যে, আমার বন্ধুদের মেসে গেলাম মিরপুর 10-এ, ওখানে বন্ধুদের মেসে থাকলাম, থেকে পরীক্ষাটা দিলাম। দিয়ে আমি 13 তারিখে ফাইলগুলো সাবমিট করি ইন্ডিয়ান হাই কমিশনে। অল ডকুমেন্টস ছিল হচ্ছে লিগাল, 100% লিগাল ছিল। তো 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম, কোনো ফলাফল পাইলাম না। আমি কিন্তু এর মধ্যে স্লটের জন্য নিজে নিজে ট্রাই করতেছি। তো 16 তারিখে দেখেন, আমি আপনাদেরকে আমার একটা স্ক্রিনশট দেখাই, যেটা একটি স্ক্রিনশট দেখেন, এখানে ডেট পেয়ে যাবেন 16ই ফেব্রুয়ারি, আর সময়টা ছিল 8:27 PM। তো আমি এখানে ওটিপি ভেরিফাই করি, তারপর হচ্ছে ডেট পাই, টাইম পাই, টাইম পেয়ে পেমেন্ট করতে যাই, আমি কিন্তু আর পেমেন্ট করতে পারি না। তো 17 ফেব্রুয়ারিতে মার্চ মাসের 9-10 তারিখে যে এক্সামটা ঢাকা গেটে, সেই এক্সামের রেজিস্ট্রেশন শুরু হবে সকাল 9টায়। তো আমি চিন্তা করলাম যে আমার জন্য ট্রাই করব নাকি আমাকে রিকোয়েস্ট করছিল এক ছোট ভাই, তার জন্য ট্রাই করব। আমি যেহেতু ইন্ডিয়ান ভিসার জন্য চেষ্টা করতেছি, যদি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে যায়, স্লটও যদি পেয়ে যায়, তাহলে তো আমাকে আমার আর ঢাকা গেটে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঢাকাতে তো সহজে সিট পাওয়া যায় না। পরবর্তীতে কি হইলো, সকাল 8টার সময় আমাকে ওই ছেলেটা ফোন দিচ্ছে, শাহরিয়ার নামের এক ছোট ভাই, ও G2 যে স্টুডেন্ট, ফোন দিয়ে বললো যে ভাই ঘুম থেকে উঠে সকাল 9টার সময় জন্য একটু ট্রাই করিয়েন। ও রিকোয়েস্ট করলো, ছেলেটা অনেক ভালো। পরবর্তীতে যাই হোক, সকাল 9টার সময় ঢুকে আমি ইনসিডেন্টলি 4টা মডিউলই পেয়ে যাই, ফাঁকা পাই। তারপর 4-5 সেকেন্ড আমার ডিসিশন নিতে লেগে যায় যে অ্যাকচুয়ালি আমার জন্য ট্রাই করব নাকি ওর জন্য ট্রাই করব। তো তখন আমার কাছে মনে হলো যে না, ওর যেহেতু 2টা মডিউল অলরেডি পাস, ও তো 2টা মডিউল বাকি আছে, যে 2টা মডিউল বাকি আছে এক্সপ্রেশন আর লেজেন্ড, সেই 2টা পরীক্ষা দিলে ও পাস করবে, স্টুডেন্ট তো ভালো। আর আমার তো এখন পর্যন্ত একটাও পাস নাই, শুধু এক্সপ্রেশনটাই দিছিলাম। তো সেই 4-5 সেকেন্ডের ডিসিশনে আমি কি করলাম, ওর জন্য 2টা মডিউল বুক করলাম, লেজেন্ড আর এক্সপ্রেশন। তো যাই হোক, উইথিন 30 সেকেন্ডের মধ্যে ওর সিট বুকড। তারপর আমি আমার জন্য চেষ্টা করতে থাকলাম, দেখলাম যে না, আর সম্ভব হচ্ছে না, অলরেডি অল সিট বুকড হয়ে গেছে। তারপর যাই হোক, এটা ছিল সকাল 9টার ঘটনা। তো ঠিক দুপুর 12টার সময় ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাকে কল করছে, কল করে বলছে যে আপনার ফাইলগুলো কত নাম্বার কাউন্টারে যায় জমা দিয়ে আসবেন। আমি পাসপোর্টটা জমা দিয়ে আসি। এখানে দেখেন, আমি কিন্তু দৌড়াদৌড়ি বা বিভিন্ন প্রসিডিউরের মধ্যেই ছিলাম। তো 21 তারিখে আমার খালাতো ভাইয়ের বিয়ে, আমি 18 তারিখেই ফাইলগুলো জমা দিয়ে দুপুরে আমি নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে রাত্রে শুধু ঠিক মতো ঘুমাইতে পারি নাই, দুপুরে আবার দৌড়াইতে হয়েছে আমার সদর হসপিটাল। 19 তারিখে সদর হসপিটালে যে একটা র্যাবিস ভাইরাসের ভ্যাকসিন দিছে, আমাকে বিড়ালের হাসুর দিছিল। বাসাতে আসার পরে আমার খালাতো ভাই ফোন দিয়ে বলছে যে তুই বিকালের মধ্যে আমাদের বাসায় আয়, তুই আজ থেকেই থাকবি, সমস্যা নেই। তো বিয়ে তো নর্মালি ধরেন 21 তারিখ থেকে। তো খালাতো ভাইয়ের বয়স আমার থেকে 2 বছর বয়স, বলতে পারেন পাশাপাশি। তো আমি সন্ধ্যার পর খালার বাসায় গেলাম, অলমোস্ট 15 কিলোমিটার দূরে ভ্যানের মতো। 19 তারিখে খালার বাসায় গেছি। 20 তারিখে আমাকে হাই কমিশন থেকে ফোন দিয়ে বলছে যে আপনার যতগুলো এডুকেশন সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট 23 তারিখে জমা দিবেন আইভিকে যে।
তো এটা কিসের জন্য আমার কাছ থেকে সার্টিফিকেট চাইছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আমার হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনার্স কমপ্লিট 2023 অক্টোবরে। তো আমার যে স্টুডেন্ট আইডি কার্ড ছিল ক্রেডিট ছিল 2024 জুলাই মাস পর্যন্ত। তো আমি সেই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি তো ফাইল হিসেবে দিয়েছিলাম, যে এখানে তো আপনার প্রুফ অফ প্রফেশনের একটা ডকুমেন্টস দিতে হবে। আমার প্রফেশনের যে ডকুমেন্টসটা সেটা আমি স্টুডেন্ট আইডি কার্ড দিয়েছিলাম। এখানে আমি আবার দুশ্চিন্তায় পড়ে যাই যে আমার ইউনিভার্সিটির সার্টিফিকেট এখন পর্যন্ত আমি তুলি নাই, শুধু আমার স্কুল কলেজের সার্টিফিকেট আমার হাতেই আছে। আমি যখন বাসা থেকে বের হই খালার বাসার উদ্দেশ্য 19 তারিখে, তো আমার ব্যাগের মধ্যে আমার যে জামা কাপড় সেখানে শুধু একটি লুঙ্গি, একটি টি শার্ট আর একটা শার্ট আর একটা প্যান্ট আমার পরনে যেটা ছিল, এই হচ্ছে আমার জামা কাপড়। আর আমার যতগুলো সার্টিফিকেট ছিল বাসাতে, অর্থাৎ ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট এবং ট্রান্সক্রিপ্ট সহ অরিজিনাল ডকুমেন্টস, এনআইডি কার্ড আর স্টুডেন্ট কার্ড, সবগুলো আমি হচ্ছে আমার ব্যাগের মধ্যে নিয়ে নিই। 22 তারিখে একদম ভোর 5টার সময় উঠে সকাল 6টার বাসে করে ঢাকাতে আসি। তো ঢাকাতে আসি 22 তারিখে এসে ডকুমেন্টসগুলো তুলে 23 তারিখে আইভেকে গেলাম, ফাইলগুলো জমা দিলাম। তারপর অপেক্ষা করতে থাকলাম যে দেখি পাসপোর্ট কালেক্টের SMS আসে কিনা। এক্সপেক্ট করতেছিলাম হয়তো 25 তারিখে SMSটা পেয়ে যাবো, কিন্তু 25 তারিখেও পাইলাম না। তখন নিজের কাছে খারাপ লাগতে লাগলো যে বন্ধুদের মেসে আর কত থাকবো, এর আগে কয়দিন থেকে গেলাম, আবার এসে এতদিন থাকতেছি। তো এখানে আপনার হচ্ছে একটা সিদ্ধান্ত নিলাম যে 26 তারিখে আমি আইভিকে যাব, যে যদি পাসপোর্ট না পাই তাহলে আমি চলে যাব বাসাতেই 26 তারিখে, আর এত পেন নিতে পারতেছি না। তারপর 26 তারিখে সকালে আমি চেক দিলাম ওয়েবসাইটে যে এই যে এখানে আমার পাসপোর্টের এখানে ডান লেখা আসছে কিনা। তো 26 তারিখে সকাল 10টার সময় আমি ঢুকে দেখি যে এটা ডান, এবং এটাও ডান যে আমি পাসপোর্টটা কালেক্ট করছি আইভেক থেকে। আমি তো রীতিমতো হয়তো ভম্ব হয়ে গেছি। আর এখানে ডেট ছিল মেবি জানুয়ারি মাসের একটা ডেট ছিল, এটা ওনাদের হয়তো সার্ভারে কোনো ইস্যু ছিল, ওই জন্য এটা দেখাচ্ছে, মানে ওই অবস্থাটা ছিল। তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে কোনো কিছু চিন্তা না করে চলে গেলাম 26 তারিখে আইভেকে আমার ডেলিভারি স্লিপ নিয়ে। এখন গেটের সামনে যে শুনতেছি যে আজকে আইভেক বন্ধ, কেননা হিন্দুদের কি একটা পূজা ছিল, সেই পূজার জন্য আজকে অফ ডে। বাংলাদেশের কোনো অফিসিয়াল অফ ডে ছিল না, এটা শুধু আইভেকটাই অফ ছিল। তারপরে এই তো আরো হতাশ হয়ে গেলাম যে আমার পরীক্ষা হচ্ছে 28 তারিখে। এখন যদি 27 তারিখে পাসপোর্ট কালেক্ট করি তাহলে কেমনে পরীক্ষা দিতে যাব। তারপর হতাশ হয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই পরীক্ষাটা দেব না। তবে মনে মনে একটা আশা ছিল যে আমি ভিসা হয়তো বা 3 মাসের ভিসা পাবো, যেহেতু আমার মোটিভেশন লেটারে আমি বিস্তারিত অনেক কিছু লিখছিলাম। আর আমি ওনাদেরকেও লিখেও দিয়েছিলাম যে অ্যাটলিস্ট আমাকে যেন মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত অথবা এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত যেন ভিসাটা দেওয়া হয়, আর অনেক ডিটেলস লিখছিলাম। তারপর 27 তারিখে তো ডিসিশন নিলামই যে আমি পাসপোর্ট কালেক্টের SMS পাই আর নাই পাই আইভিকে যাব, যে আমার ডেলিভারি স্লিপ দেখাবো, যদি পাসপোর্ট দিলে দিল, না দিলে আমি ওই আইভিক থেকেই দেখা যাচ্ছে বাস ধরে গাবতলিতে এসে বাসায় চলে আসবো। তারপরে যাই হোক আমি রেডি হলাম, বন্ধুদেরকে বললাম যে চলে যাব। খাওয়া দাওয়া করে রেডি হলাম। রেডি হচ্ছে ঠিক ওই সময়টাতে সকাল 11টার দিকে আমার ফোনে SMS আসছে পাসপোর্ট কালেক্ট করার। তখন তো আলহামদুলিল্লাহ শিওর হয়ে গেলাম যে আজকে তাহলে পাসপোর্টটা হাতে পাচ্ছি। তো আইভেকে গেলাম 12টার দিকে। ফাইনালি যখন পাসপোর্টটা হাতে পাইছি, ওই দেখি যে মাত্র 14 দিনের ভিসা দিছে। তো আমার 2-3টা বন্ধুকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই অবস্থা, আমি তো পাইছি কিন্তু 14 দিনের, আর কালকে তো আমার এক্সাম। তো আমার কালকে কখন এক্সাম, অর্থাৎ 28 তারিখে কখন এক্সাম সেটাও আমি জানি না, কিন্তু 28 তারিখে যখন এক্সাম হোক সেটা তো এইভাবে এত রিস্ক নিয়ে যাওয়াটা তো সম্ভব হচ্ছে না। এক ভাইকে ফোন দিলাম, বগুড়ার ওই ভাইকেই ফোন দিয়ে বললাম যে ভাই এই অবস্থা। তো ভাই বলতেছে ভাই আপনি ঢাকা থেকে সরাসরি চলে যান, যেহেতু আপনি কোর্ট গেদে দর্শনা দিয়ে চলে যান, রাত্রে প্রয়োজন ওখানে থাকেন, সকালবেলা যখন কোর্ট খুলে দেবে সকালবেলা আপনি কলকাতার মধ্যে ঢুকে যাবেন। আমি বললাম যে না ভাই আমি আর এক্সামটা দিব না, হতাশ হয়ে গেছি, থাক দরকার নেই। তো এখানে তো আমার 7,000 টাকা পেমেন্ট করাইছিল কলকাতা গইতে, এই পেমেন্টও তো আমি আর ব্যাক পাচ্ছি না। তো যমুনা থেকেই রওনা দিছি। ঠিক যখন মিরপুর 1-এর মধ্যে আছি, আমার এক ফ্রেন্ডকে ফোন দিছি, শুভ। তো আমার এক ফ্রেন্ডকে ফোন দিছি, শুভ চক্রবর্তী। ও হচ্ছে অফিস করে মহাখালীর ওইদিকে। ওকে ফোন দিছি, বললাম দোস্ত তুই কই, বলতেছে আমি এখন গাবতলিতে। তখন দেখেন বিষয়টা কি, যে আমি বললাম তুই গাবতলি কেন, বলতেছে আমার এক কলিগের সাথে দেখা করতে আসছিলাম ওই জন্য গাবতলিতে। তো বললাম বন্ধু এই ভিসা তো পাইছি মাত্র 14 দিনের দিছে, তো তোর সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা লাগবে,
একটু দাঁড়া। তো ইউরোপিয়ান ইউনিভার্সিটির ওখানে গেলাম, যা দুজন গল্প করলাম ভার্সিটির শহীদ মিনারে বসে। তো ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, হেল্প করছে, অনেক তথ্য দিয়ে বলতেছে, বন্ধু তুই এক কাজ কর, তুই তাহলে হচ্ছে সিডি বাস আছে আর ডিডিডি বাস আছে, ডিডি বাস, ওই বাসে করে ইয়াতে চলে যা, দর্শনাতে চলে যা, আমি তোকে একজনের নাম্বার দিচ্ছি, উনি তোকে থাকার ব্যবস্থা করে দিবে, সকালবেলা সবার আগে তোকে পার করে দিবে আর কাস্টমস চেক করে, আর হচ্ছে যে টাকা লাগবে আমি তোকে এদিক দিয়ে অল্প কিছু সাপোর্ট দিচ্ছি, সমস্যা নাই। আর আমার মাস্টার কার্ডে তো হচ্ছে 4,000 টাকা বিডিটি ছিলই। তারপরে ও আমাকে সাহস আর অভয় দিছে জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যাব। আমি তখনও বাসাতে জানাই নাই যে আমার ভিসা হয়েছে, কয়েকদিনের হয়েছে, আর আমি এখন আসলে ইন্ডিয়াতে যাব, যে প্ল্যানটা করছি এটা বাসাতে জানাই নাই, আর আমার ভাইয়াকেও জানাই নাই। অনেক কিছু ডিসিশন আমি আমার ভাইয়ার কথা অনুযায়ী আমি ডিসিশন নিয়ে থাকি। তো আমি কি করলাম, তো এখানে আরেকটা সমস্যা ছিল, আমি লাস্ট 1.5 বছর থেকে কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না, জাস্ট ল্যাপটপের উপরেই ডিপেন্ড করে আমি অনলাইনে কানেক্টেড থাকি। যেমন আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব বা গুগল, চ্যাট জিপিটি যা ইউজ করি সব ল্যাপটপ দিয়ে ইউজ করি। আর আমার ল্যাপটপ দিনের মধ্যে 18 থেকে 20 ঘন্টায় ওপেন থাকে, আমার সামনে ওপেন থাকে। কম বেশি পড়াশোনা বা এই টুকিটাকি যা কাজ করি, কোডিং টোডিং বা বিভিন্ন ইনফরমেশনের জন্য ইউজ করি। আর নর্মালি আমি বাসা থেকে বেরো হই না, যেখানে থাকি, মেসে থাকি বা আমার নিজের বাসায় থাকি বা যেখানে যাই, সবসময় আমি রুমের মধ্যেই বদ্ধ অবস্থায় থাকি। তো আমি তো জানি না যে আমার এক্সাম কটার সময়, অনলাইন তো ঢোকা দরকার। তো ওর ফোন দিয়ে আমি হটস্পট কানেক্ট করলাম, কানেক্ট করে আমার ল্যাপটপ দিয়ে আমি চেক করতেছি। তো ল্যাপটপ দিয়ে চেক করলাম যে এক্সাম হচ্ছে দুপুর 2টার সময়। তো আমাকে বললো যে সমস্যা নাই, তুই তাহলে সকালে কলকাতার ভিতর ঢুকে তোর 3 ঘন্টা বা 2 ঘন্টা প্লাস টাইম লাগবে কলকাতার মধ্যে যাইতে, গেদি স্টেশন থেকে। তো আমার কাছে খুব বেশি যে টাকা ছিল এমনটাও না, আর ডকুমেন্টস তো প্রিন্ট করাই নাই। তখন ওই যে ওর হটস্পট কানেক্ট করে আমার ল্যাপটপে যা যা ডকুমেন্টস ছিল এক্সাম দেওয়ার জন্য, যে ডকুমেন্টস লাগে, কনফার্মেশন লেটার, আর যদি আমাকে ইন্ডিয়ান যে কাস্টমস আছে সেখানে যদি কোনো ডকুমেন্টস দেখতে চাই, যেমন ইনভাইটেশন লেটার, তারপর পাসপোর্টের যদি কোনো ফটোকপি, এগুলো তো ওইগুলো তো দরকার। পরে আমার ডকুমেন্টসগুলো প্রিন্ট করলাম। তো গাবতলী থেকে আমার বাস ছিল দুপুর 3টা 45-এ পূর্বাশা বাস। তো পূর্বাশা এসি বাসে হচ্ছে টিকিটের প্রাইস নিয়েছিল 700 টাকা, উনি আমার কাছ থেকে 800 টাকা চাইছিল, আমি 700 টাকা দিয়েছিলাম। আপনার চুয়াডাঙ্গা দর্শনাতে আমি নামি হচ্ছে রাত 11টার সময়। ওখানে আমাকে এক ভাই রিসিভ করে, যে ভাই আমার পূর্ব কোনো পরিচিত লোক ছিল না। এই ভাইটা হচ্ছে আমার ওই যে বন্ধু শুভ চক্রবর্তী, ও পরিচয় করাই দিয়েছিল ফোনে। তো ভাই আমাকে ওই হোটেলে না রেখে একটা রুম দিছে তার পরিত্যক্ত এক বাসাতে। তো এই বাসাটার মধ্যে যে ভূত থাকতো সেটা আমি জানতাম না, অনেক কিছু হেল্প করছে, তার হেল্পে আমি স্যাটিসফাইড। কিন্তু এমন যে একটা ভূতের বাড়ির মধ্যে আমাকে যে থাকতে দিছে, এটা আমি আজীবন মনে রাখবো। তো রাত্রে মনে হচ্ছিল ধপধপ কি পরে আমার বিছানার উপর কি যেন পড়তেছে, কিন্তু কিছু পড়তেছে না, কিচ্ছু নাই। তারপর উনি আমাকে বললো যে বাংলাদেশে কয় টাকা তুমি ভাঙাবা রুপি নেওয়ার জন্য। আমি বললাম তো আমার কাছে আছে হচ্ছে 4,000 টাকা, আর একজন ওষুধ কিনতে দিচ্ছে 6,000 টাকা, এই। ওনাকে আমি 8,000 টাকা দিই। টাকা দেওয়ার পর উনি আমাকে বললো যে টাকাটা আমার কাছে থাক, আমার তুমি কাস্টমস পার হও, বাংলাদেশে কাস্টমস পার হয়ে 2 মিনিট হাঁটবা, সেটাই দেখবা যে ইন্ডিয়ার ভিতর তুমি ঢুকে গেছো। ওখানে ভ্যান পাবা, ভ্যানে বাংলাদেশি টাকা 50 টাকার মতো নিতে পারে, আর ইন্ডিয়ান টাকা 30 টাকা নেবে। তো ওনারা তোমাকে ইন্ডিয়ার কাস্টমসে নিয়ে যাবে। তো ইন্ডিয়ার কাস্টমসে ওখানে তোমার আবার চেকিং টেকিং হবে। ইন্ডিয়ার কাস্টমস যখন তুমি পার হবা, দেখবা যে রেল লাইনের যেটা আছে, তুমি বাম পাশে যাবা, রেল লাইনে বাম পাশে যেয়ে সোজা হাঁটা ধরবা, দেখবা যে গেদে স্টেশন। এই স্টেশনের ওখানে গেলেই দেখবা যে লোকজন তোমাকে এমনি বলবে, তোমার কিছু বলা লাগবে না, লোকজন বলবে যে আপনি কার লোক। তখন তুমি বলবা যে আমি হচ্ছে প্রদীপের লোক, অর্থাৎ প্রদীপ মজুমদারের কাছে আমি চাইতে চাই। তো প্রদীপ মজুমদারের কাছে হচ্ছে নিয়ে যাবে বা তোমাকে দেখাই দিবে। প্রদীপ মজুমদারের কাছে গেলে তোমাকে রুপি দিয়ে দিবে, তুমি যে 8,000 টাকা আমাকে দিচ্ছ, এই 8,000 টাকা যে রুপিটা আসে সেই রুপিটা উনি তোমাকে দিয়ে দিবে, সমস্যা নাই, ওনাকে আমি ফোন দিয়ে বলে দিছি। তারপর আমার ভয় লাগতে লাগলো যে আমি চিনি না, আসলে উনি মুখে মুখে যেভাবে বলতেছে যে আমি বামে যাব, সোজা যাব, আমাকে এমনি জিজ্ঞাসা করবে, বিষয়টা কেমন হয়ে যায় না। তারপর যাই একটা রিস্ক নিলাম, ভরসা করলাম। তো যেই উনি যেভাবে বলছে আমি সেইভাবে গেলাম। তো প্রদীপ মজুমদার দাদুর যে অফিস, ওখানে আমাকে একজন দেখাই দিল, আমি গেলাম, যা দেখে যে ওই দাদু নাই, ওনার নাতি আছে। তো উনি আমাকে সব কিছু প্রসেসিং যা যা করার লাগে উনি ইয়েতে নিয়ে গেল, হচ্ছে ইন্ডিয়ার যে মেন যে ইয়েতে কি বলে হচ্ছে কাস্টমস। তো ইন্ডিয়ার যে গেদি স্টেশনের যে ইয়াটা থাকে, আর আপনার হচ্ছে আপনি যে এন্ট্রি করছেন, এন্ট্রি যে সিলগুলো মারা লাগবে, ওই অফিসে নিয়ে গেল। তো ওখানে যে আমার
সব প্রসিডিওর ওনারা কমপ্লিট করে দিল। করার পর আমি পাসপোর্টটা নিয়ে আবার ওই প্রদীপ মজুমদার দাদুর ওখানে আসি। দাদুর নাতি বলতেছে দাঁড়ান আমি আপনার রুপিগুলো নিয়ে আসতেছি। রুপির রেট ছিল আপনার বাংলাদেশি 100 টাকা আর ইন্ডিয়ান রুপি 70 রুপি, অর্থাৎ 70 রুপি সমান 100 বাংলাদেশি টাকা। তারপর ওইটা নিয়ে আপনার গেদে স্টেশনের যে টিকিট, সে টিকিট কাটলাম 25 টাকা দিয়ে। আমি দমদম স্টেশনে নামলাম। তো আমার ট্রেনটা ছিল 8:45 ইন্ডিয়ান টাইম। তো দমদম স্টেশনে আসতে আমার সময় লাগছে মাত্র 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা জার্নি করার পর ওখানে আপনার আবার মেট্রো স্টেশনে আসলাম দমদমে। মেট্রো স্টেশনে এসে 15 টাকা দিয়ে টিকিট কাটলাম পার্ক স্ট্রিটের। 15 টাকা দিয়ে টিকিট কাটার পর তারপর ওখানে অলমোস্ট 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে মেট্রোতে আসতে। তারপর পার্ক স্ট্রিটে এসে আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন তখনও নাই, ইভেন এখন পর্যন্ত আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই। তারপর আমার ল্যাপটপে বাসাতে থাকা অবস্থাতে পার্ক স্ট্রিটের যে আছে কলকাতা গৈথের যে লোকেশনটা, সেটা স্ক্রিনশট ছিল গুগল ম্যাপে। সে অনুযায়ী আমি হাঁটা ধরলাম, ঘুরলাম। কোনো ট্যাক্সি কিছু জিজ্ঞাসা করলাম না, বা রিক্সাও তো ওইভাবে পাচ্ছি না। আমাদের ঢাকা শহরের মতো তো অলিগলিতে তো এত রিক্সা নেই, আর যে রিক্সায় আছে কয়েকটা তারপরে হচ্ছে আপনি কিছু হাত দিয়ে পায়ে ঠেলে যায়, ঠেলা গাড়ির মতো। তো যাই হোক, কলকাতার ব্যবস্থাও ভালো, এখানে আবার ট্রাফিক সিগন্যাল এনারা খুব মান্য করে। তো ফাইনালি যাই হোক আপনার দীর্ঘ আধা ঘন্টা হাঁটাহাঁটি করে উলিগলি দিয়ে যাইতে যাইতে তারপর কলকাতা খুঁজে পাই। খুঁজে পাওয়ার পর ওখানে আমি এন্ট্রি করি ভিতরে 12টার সময় ঠিক। আর আমার এক্সামটা ছিল দুপুর 1:55-তে। তো এক্সাম রীতিমতো শুরু হয় ইন্ডিয়ান টাইম 2:30টার সময়। 2:30টার সময় এক্সাম দিয়ে বের হই 3:30টা। তারপরেই তো ডিসিশন নিলাম হয়তো বা চলে যাব। তারপর কি আর করার। তারপর সৌম্য নামের এক ছেলের সাথে দেখা। ওর ইউটিউব চ্যানেল আছে, ও জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করায়। ওর সাবস্ক্রাইবারও অনেক বেশি। সিম কিনলাম, ও আমাকে অনেকটাই হেল্প করলো সিম কেনার জন্য। তারপর ছবি তুললাম ওর ফোন দিয়ে। তারপর ওকে আমি বললাম আমি হোটেলে থাকবো, প্ল্যান করছি 1-2 দিন থাকি কলকাতাতে, আসছি ফার্স্ট টাইম। লোকেশন দেখাই দিয়ে বলো যে দিক দিয়ে যাও, যাই ওদিকে অনেক হোটেল পাবা। তারপরেই তো সে অনুযায়ী আসলাম। এসে একটা হোটেল ঠিক করি, আপনার মালয়েশিয়া হোটেল। লোকেশনটা হচ্ছে কোলিন লেন। এখানে হোটেলের প্রাইস আমার কাছ থেকে এক নাইটের জন্য 700 টাকা চাই। আমি ওনাদের কাছে দামাদামি করে 400 টাকা বলে দিই। তো ওনারা কি এটা ছিল 3rd ফ্লোরে, 3 তলায়, এসি রুম, টিভি আছে, আর 2 জন শোয়া যাবে বেড। মোটামুটি ভালো আছে রুমটা। তো ওনারা 400 টাকা প্রাইস শুনে আমাকে কি করলো, মেবি 6 তলা কি 7 তলা হবে, ওই রুমে নিয়ে গেল। যায় দেখা দিয়ে বলতেছে যে এই রুমে থাকেন, এই রুম আমরা 400 টাকা করে রাখতে পারবো। একদম নর্মাল রুম, অ্যাটাচড বাথরুম নাই। তারপর হচ্ছে মানে এক কথাই দাম হিসাবে আপনার মন চাইবে যে এটা 200 টাকা দিই, ঠিক আছে। তো ওই রুমটা দেখে আমার পছন্দ হয় নাই দাম অনুযায়ী। তো তখন আমি বললাম যে না, আমি 400 টাকাই দিব, আমি ওই রুম হইলে নিব 3 তলা যেটা দেখে আসছি। তখন উনি বললো যে না, আপনার হচ্ছে একদম 450 টাকা, অর্থাৎ 450 রুপি। তারপরে আমি যে রিক্সাতে আসছিলাম এই হোটেল পর্যন্ত, ওই রিক্সা মামা কি করছে, এই রিক্সা মামাই আমাকে এই হোটেলটাতে নিয়ে আসছে। সরাসরি এই হোটেলটাতে তো নিয়ে আসে নাই, অন্য একটা জায়গায় এক মানে লোকের সাথে দেখা তো বলতেছিল যে আপনাদের হোটেলে নিয়ে যাই, আসেন। তো রিক্সাতে উঠলো হোটেলের ওই কর্মচারী, তারপর আমাকে হোটেলে নিয়ে আসলো। তো আমার সাথে সাথে ওই রিক্সা মামা ছিল, ভাড়া উনি নেয়নি নিচে নেমে। তো উপরে রুমও দেখলো রিক্সা মামা আমার সাথে। তারপর রিক্সা মামা আমার এই 400 টাকা যখন আমি বললাম যে 400 টাকা হলে ওই রুমটাই নিবো, ওই রিক্সা মামা রিকোয়েস্ট করে বললো যে ভাই রেখে দেন, 400 টাকা দিয়ে রেখে দেন, সমস্যা নাই তো। তারপর এখানকার যে কর্মকর্তা, উনি আবার মেবি মালিক হবে বা ম্যানেজার হবে, ওনাকে ফোন দিয়ে বললো যে একজন আসছে 400 টাকা বলতেছে, কি করবো, দিব কিনা। তো বললো যে কয়দিন থাকবে এসে। তারপর যাক রাজ হয়েছে, 400 টাকা দিয়ে। তো অর্থাৎ আমার এন্ট্রি হচ্ছে শুক্রবার দুপুর থেকে, আর এক্সিস্ট হচ্ছে রবিবার দুপুর পর্যন্ত। তারপরে তো এখন পর্যন্ত আমি কলকাতাতে আছি। কালকে কালকে সকালে রওনা দিব। সকালে যে ট্রেন আছে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে উঠবো, উঠে তারপর একবার গেদে স্টেশনে নামবো, ওখান থেকে কাস্টমস আবার চেক করে আবার বাংলাদেশের মধ্যে ব্যাক করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার অল জার্নি, অল প্রসেস। আশা করি আপনারা যারা ধৈর্য নিয়ে এই পর্যন্ত দেখছেন, আপনাদের জন্য ভাই অনেক শুভকামনা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে এই পর্যন্ত যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই আমাকে বলবেন যে ভাই আপনার ভিডিওটা আমরা পুরোটা দেখছি, বা আপনার প্রতিটা সেকেন্ড আমরা মনোযোগ দিয়ে শুনছি। আমি আপনাদেরকে হেল্প করব যদি আপনারা আরো অন্যান্য বিষয় জানতে চান। তবে ভাই আমি আপনাদেরকে কিন্তু কোনো কিছু ডকুমেন্টস লিখে দিব না বা কোনো কিছু বানাই দেব না। এই দায়িত্বটা পুরোটাই আপনাদের। আপনারা শুধু ঘর থেকে বের হন, ইনশাল্লাহ ভিসা পাবেন। একটু দৌড়াদৌড়ি করেন। তো যাই হোক, ফাইনালি আবার বলি যে আমার এক্সামটা কেমন হয়েছে। ভাই বুঝতে তো পারতেছেন, উইদাউট প্রিপারেশনে এক্সামটা দিছি। লাস্ট 3 মাস আগে যা পড়াশোনা হয়েছে ওই 3 মাসের উপর ডিপেন্ডস করে, অর্থাৎ লাস্ট 3 মাস আগে যে পড়াশোনাটা বাদ দিছি জার্মান ল্যাঙ্গুয়েজে, ওই বাদ দেওয়া অবস্থাতেই এই জাস্ট হরিণ এক্সামটা দেওয়া খুব ভালো হয় নাই। তবে দেখা যাক রেজাল্ট কেমন আসে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। auf Wiedersehen. Tschüss. আর আর আগামীকাল থেকে রমাদানের প্রথম প্রথম দিন।